দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন হিমালি সৌজন্যে ঈদ সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক আগামীকাল পবিত্র ঈদ এবং সেই ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু সারা মাস ঠিক নয়, মাসের অর্ধেকটা সময় পেয়েছেন ব্যবসায়ীরা। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে কিন্তু বড় রকমের লেনদেন হয়। এই ঈদকে কেন্দ্র করে পুরো দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। তবে এবছর কিছুটা ব্যতিক্রম, অর্থাৎ শেষ সময়ে এসে দোকানপাট খুলেছে সরকার ঠিকই, কিন্তু বিভিন্ন সংগঠন হিসেবে দেখা যাচ্ছে 30 থেকে 40% বিক্রি হয়েছে। আমি যদি টাকার অঙ্কে বলি, 2019 সালের হিসেব বলছে প্রায় 2,70,000 কোটি টাকা লেনদেন হয়েছিল সে বছর। যদিও এবছর দোকান মালিক সমিতির প্রাথমিক একটি হিসেবে দেখা যাচ্ছে 1,20,000 কোটি টাকার মতো লেনদেন হওয়ার কথা। আজকে শেষ দিন, বেচাকিরি সেই মার্কেটেও হচ্ছে। আমরা সেই সব বিষয় নিয়ে দর্শক কাছে কথা বলতে চাই। ঈদের অর্থনীতি কেমন হলো, কি করে এটিকে আরও চাঙ্গা করা যায় ঈদের পরে, সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজকে 4 জন অতিথি যুক্ত রয়েছেন দর্শক। এবং জানিয়ে রাখি, ঈদ এবং ঈদের পরবর্তী আরও 2 দিন, অর্থাৎ মোট 3 দিন আমাদের ঈদ সংলাপ অনুষ্ঠিত হবে না। এই জন্য ঈদের আগে আজকেই শেষ দিন, আমরা এই জন্য 4 জন অতিথিকে রেখেছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব শামস মাহমুদ, তিনি সাবেক সভাপতি ডিসিসিআই। রয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি। রয়েছেন ডক্টর সায়মা হক বিদিশা, তিনি অর্থনীতিবিদ, তিনি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে। আরেকজন রয়েছেন চট্টগ্রাম থেকে, তিনি তরফদার রুহুল আমিন, তিনি সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম চেম্বার অব কমার্স। আপনাদের 4 জনকেই স্বাগত জানাচ্ছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনাদেরকে। জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনার কাছে শুরুতে আসতে চাই। প্রতি বছর যেমনটি শুরুতেই বললাম যে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়, এবছর সেটি হয়েছে বিভিন্নভাবে, বাট সেটি কাঙ্ক্ষিত নয়। যদিও আমরা দেখতে পেয়েছি মার্কেটগুলোতে ব্যাপক ভিড়, তারপর আপনারা বলছেন সেভাবে বেচা বিক্রি হয়নি, এর কারণ কি? ধন্যবাদ সুলতান আপনাকে। প্রথমত আসলে ব্যাপক ভিড় যেটা দেখেছেন সেগুলো আমার মনে হয় ফুটপাতে, আমরা এই পর্যন্ত যতগুলো প্রতিবেদন দেখেছি তার ম্যাক্সিমামটাই ছিল ফুটপাত গুলোতে। এবং আমরা যেগুলো বারবার বলেছি আপনাদের, আসলে প্রান্তিক মানুষ যাদের খুব বেশি প্রয়োজন ছিল তারাই কিন্তু কিনতে এসছে। অর্থাৎ আমি কথাগুলো অনেকবার বলেছি আসলে আপনাদের টেলিভিশনের মাধ্যমে, যার একজোড়া জুতা ছিল ছিঁড়ে গেছে, তার আরেকজোড়া জুতা খুব প্রয়োজন, সে বাজারে এসেছে। যিনি একজন সন্তান সম্ভাবনা মা, সে হয়তো দুটা গাউন তার খুব বেশি প্রয়োজন, সে কিনতে এসছে। একজন ধরেন একটা ফ্যান তার নষ্ট হয়ে গেছে, ফ্যানটা তার ঠিক করতে হবে, উনি কিনতে এসছে। এরকম কিছু যারা খুবই প্রয়োজনে তারা বাজারে এসেছেন। খুব বিলাসী পণ্য কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছেন, ওই মানসিকতা মানুষের মধ্যে নেই। আর মানুষের আয়ের উদ্যোগ অনেকটা কমেছে। আর সেখানে মানুষের, আপনি জানেন যে বিত্তবানদের ভয়টা খুব বেশি, হ্যাঁ, এই করোনাকে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওইভাবে মার্কেটে ওই কাস্টমার পাইনি। তবু আলহামদুলিল্লাহ যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের খুলে দিয়েছিলেন, এবং সেই খুলে দেওয়ার কারণে আজকে আমরা ভালো আছি, ডেফিনেটলি ভালো আছি। না এখন যে নগদ অর্থটা আমরা দেখছি হাতে, যেটুকু দেখছি, তো এটা আমাদের কাছে অনেক বড় একটা বিষয়। এটুকু না দেখলে, বিশেষ করে আপনি দেখেন, যদি আজকে আমাদের দোকানগুলো খোলা না হতো তাহলে আজকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ক্ষুধার জ্বালা রাস্তা দাঁড়িয়ে থাকে, বিশেষ করে প্রান্তিক ব্যবসায়ী। এবং এই প্রান্তিক ব্যবসায়ীদের নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত এখন। আমরা ধরেন মধ্যবিত্ত ব্যবসায়ী যারা বা ক্ষুদ্র যাদেরকে আমরা বলি, তারাও কিন্তু 3-4 মাস তাদের পুঁজি ভেঙে খাবে, বাট তারা 3-4 মাস সার্ভাইভ করতে পারবে। কিন্তু অতি প্রান্তিক যারা পুঁজির পরিমাণ হচ্ছে 15,000, 20,000 বা 40,000, হ্যাঁ, তারা কিন্তু আসলে তাদের পুঁজিটা অনেক আগে তারা শেষ করে ফেলেছে। কারণ তাদেরকে যদি আমরা ব্যবসা করতে এই মুহূর্তে না দিই, তাহলে তারা কি কাজ করে খাবে? এবং কাজটা কিন্তু খুব সহজ, সেটা হচ্ছে সামাজিক অস্থিরতার সৃষ্টি হবে। জনাব হেলাল উদ্দিন, আপনাদের হিসেবে যেটি আমরা বিভিন্ন সংবাদে দেখেছি, আপনারা জানিয়েছেন 1,20,000 কোটি টাকার মতো লেনদেন এবার হতে পারে। আপনি একটু বলবেন এটা ব্যাখ্যা? হ্যাঁ, সবকিছু মিলে যদি ধরেন, আপনি একেবারে সেই মুরগি কেনা থেকে শুরু করে যদি আপনি সমস্ত কিছু ধরেন, সেই ক্ষেত্রে দেখবেন যে তার অঙ্কটা সেই জায়গায়। আর যদি সরাসরি মার্কেটে চলে আসেন, যে মার্কেটে কেমন বিক্রি হয়েছে, বা বিলাসী পণ্য বলতে যেটা আমরা বুঝাই, পোশাকি পণ্য যেটা বুঝাই, সেটা কেমন বিক্রি হয়েছে, সেটা আপনি 4 ভাগের 1 ভাগ বিক্রি হয়েছে। এবং সেখানে কিন্তু আমাদের লাভের কোনো সুযোগ ছিল না, এখনো লাভের কোনো সুযোগ নাই। কারণ আমাদের চেষ্টাটা ছিল যে পুঁজি থেকে অন্তত কিছু টাকা আমার হাতে আসলে আমি হয়তো আমার কর্মচারীকে কিছু বেতন দিতে পারবো, আমি নিজে আরো 1-2 মাস চলার সক্ষমতা পাবো। এইভাবে যদি চলতে থাকে, আমি কিন্তু নিশ্চিত যে আসলে আমাদের একটা ব্যবস্থা খুঁজে বের করতেই হবে। আমি যেটা আগেও বলেছি সুলতান, যে লকডাউন আমার কাছে কোনো পার্মানেন্ট সলিউশন মনে হয় না। কিছু কিছু বিশেষজ্ঞরা বলছেন লকডাউন লকডাউন লকডাউন, এবং তারা কেন বলছেন, কি কারণে বলছেন? কারণ আমাদের যদি কালকে যেটা শুনলাম যে 5 জন লোক যদি পৃথিবীতে করোনা আক্রান্ত থাকে, তাইলেও পৃথিবী নিরাপদ, অর্থাৎ তারা আবার সমস্ত মানুষের ছড়িয়ে দিতে পারে।
তো সেই ক্ষেত্রে আমাদের আসলে উপায়টা কি, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, সেই ক্ষেত্রে উপায়টা কি জনাব হেলালুদ্দিন? অসংখ্য ধন্যবাদ, আপনাদের সঙ্গে থাকুন। আমরা জনাব শামস মাহমুদ আপনার কাছে একটু ফিরতে চাই। যেমনটি বলছিলেন জনাব হেলালুদ্দিন যে ছোট ব্যবসায়ীরা সত্যি খুব বিপদের মধ্যে রয়েছে এবং তারা কিন্তু লাভের চিন্তা এবছর করছে না। আপনার দৃষ্টিতে একটু বলবেন, আপনি তো একটি বড় চেম্বারকে নেতৃত্ব দিয়েছেন, এখন আসলে যে যারা মধ্য ব্যবসায়ী রয়েছেন, যারা বড় আমদানিকারক রয়েছেন, তাদের পরিস্থিতিটা কি? তারাও তো স্বাভাবিকভাবেই অন্যান্য সময় তুলনায় মনে হয় এই বছর খুব বেশি আমদানি করতে পারেনি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হেলাল ভাই যে কথাটা বলেছে, দেখেন হেলাল ভাইদের যেই জায়গা থেকে কথাগুলো বলছে, গত বছরে কিন্তু ওনারা একই পজিশনে ছিল। তো আপনি দেখেন, মানে আমরা যখন ব্যবসা করি, আমরা তো টাকাটা পুঁজিটা রোল হয়, মানে আমার আগের বছরের বিক্রির টাকাটা সামনের বছরে অগ্রিম আমরা পণ্য কিনে ওটাকে মজুত করে তারপর বেচি। এই বছর কিন্তু দুটো জিনিস হয়েছে। একটা হলো যে পহেলা বৈশাখের দিন যেহেতু প্রথম রমজানের দিন ছিল, ওটাও কিন্তু কিছুটা ধরেন বেচা কেনার উপর একটা প্রভাব ফেলেছে। আর ঈদের যে কথাটা আপনি বলছেন, এখানে যেমন গতকাল প্রথম আলোতে একটা রিপোর্ট ছিল যে আতর যেমন একটা একটা লাক্সারি আইটেম বলা যায়, হ্যাঁ, ওইটার সেল যেমন 40% হয়েছে বাইতুল মোকাররমে। যারা ইম্পোর্টার যারা, ওনারা বলছে 40% ওনাদের গত বছর থেকে এই বছর 40% সেল হয়েছে। তারপর ইভেন আপনার জায়নামাজ, তারপরে নতুন পাঞ্জাবি, এগুলো কিন্তু সেল হচ্ছে না। তো কারণটা কি? কারণটা হলো যে এক নম্বর হলো ডিসপোজেবল ইনকাম যেটা ছিল করোনার মধ্যে, কিন্তু অনেকেই কিন্তু সেভিংস এ হাত দিয়েছে ক্রেতারা। তো ওনাদের ডিসপোজেবল ইনকাম নাই, তো ওনারা ওটার জন্য কিনতে পারছে না। ওনারা হ্যাঁ ঠিকই বাজারে যাচ্ছে, ঘুরে ঘুরে দেখছে যে কোন দোকান থেকে একটু কম দামে যদি কিছু ভালো লাগে ওনারা কিনবে, কিন্তু যখন পাচ্ছে না তখন কিনছে না। আপনারা ভিড় দেখছেন ঠিকই, কিন্তু বেচা কেনা কিন্তু হচ্ছে না। আর এখানে একটা জিনিস আছে যে গত বছরের মতন এই বছরও যারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা হলো যে কুটির শিল্পের সাথে যারা জড়িত, যেসব ছোট ছোট ব্যবসায়ী যারা আছে, যারা সিজনাল ব্যবসা করে। এই কালকে যে ঈদ যেটা আমরা উদযাপন করব, এই ঈদে কিন্তু যেমন পরের ঈদে হলো গরুর দিকে আমাদের সবার মনোযোগ থাকে, কিন্তু এই ঈদে কিন্তু যেমন আমরা একটা জায়নামাজ কিনি, একটা নতুন কাপড় কিনি, এগুলা কিনি, তারপর একটু ভালো খাবার আমরা চাই যে পরিবারের সবার সাথে আমরা খাবো। কিন্তু এইগুলা কিন্তু এখন ডিসপোজেবল ইনকামের সাথে লিঙ্ক হয়ে গেছে। তো ওটার জন্য কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বেচা কেনা কিন্তু আসলে কিন্তু নেই। আর মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো নিয়েছে, যেমন মানে আপনার ওই যে ক্যাশ ইনজেকশন, যেটা যে সহায়তাটা দিচ্ছে, এটা কিছুটা হলো ইয়ে করবে। কিন্তু ওভারঅল যখন আমরা অর্থনীতি নিয়ে কথা বলবো, এই সাইক্লিক্যাল ইকোনমিতে কিন্তু আবার হিট করছে। এসএমই খাতের কথাও এখানে চলে আসবে, সবকিছু চলে আসবে। তো আলটিমেটলি জিনিসটা হলো যে হেলাল ভাইদের যে অসুবিধা হচ্ছে, আমরা দেখছি যে বাজারে অনেক ভিড়, মার্কেটে প্রচন্ড ভিড়, কিন্তু ডিসপোজেবল ইনকাম যেহেতু আমার হাতে নেই, আমরা কিন্তু খরচ করছি না। তো এটাই হলো মূল যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি এবার। অসংখ্য ধন্যবাদ জনাব শামস মাহমুদ, আপনাদের সঙ্গেই থাকুন। আপনার সাথে কাছে আবার আমরা ফিরতে চাই। আমরা এবার একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসতে চাই। জনাব তরফদার রুহুল আমিন, আপনি একটু বলবেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা নিশ্চয়ই ক্ষতির মুখে পড়েছেন এবং সব ব্যবসায়ীদেরই যেই কথা সেটি হচ্ছে শেষ সময়ে খুলে দেওয়াতে তারা লাভবান হয়েছে কিছুটা, অর্থাৎ একেবারে দেয়ালে পিঠ ঠেকা থেকে কিছুটা হয়তো উদ্ধার তারা পেয়েছেন। চট্টগ্রামের বাস্তবতা আসলে কি? চট্টগ্রামে তো অনেক আমদানিকারক রয়েছেন, তাদের অবস্থা কি? আপনি যদি অর্থনীতির কথা বলেন, তাহলে আপনি একটা সিজনকে, একটা মাসকে কেন্দ্র করে আপনি হোল অর্থনীতিকে কিন্তু বিচার করতে পারবেন না। আমরা একটু যদি পিছনে যাই, গত বছরের যে লকডাউনটা ছিল একটানা প্রায় 60 ডেজের উপরে, সেখান থেকে কিন্তু সেখানে যে আমাদের যে প্রবলেমটা ছিল, সারা বাংলাদেশের ইকোনমি যে স্থবির হয়ে গিয়েছিল, এবং স্থবির ইকোনমির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে ফান্ডগুলো ইনজেকশন করেছিল, ডিফারেন্ট সেগমেন্টের যে বিজনেসম্যানেরা ছিল, সেই বিজনেসম্যানদেরকে ডিফারেন্ট ওয়েতে তাদেরকে ক্যাশ ইনসেন্টিভ ঠিক না, সাময়িক তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছিল। সেই সাপোর্টের ভিত্তিতে এবং গভর্নমেন্টের টোটাল ইকোনমি যে প্রসেসে রান করেছে, তাতে কিন্তু গত বছর আমি একটা সিজনের কথা না বলে আমি টোটাল টাইমটার কথা বলি, তাতে কিন্তু আমাদের জিডিপি কিন্তু প্রায় 8 পয়েন্টের প্লাস আমাদের জিডিপি কিন্তু এটা হয়েছে। আচ্ছা, আমাদের এবারের যে বিষয়টা ছিল, এবারের বিষয়টা আসলে লকডাউন, আমাদের গভর্নমেন্ট বলেছে লকডাউন ঠিকই আছে, কিন্তু লকডাউনের ভিতরে এটা কিন্তু অনেক কিছু জিনিস ইজি করে দিয়েছে। যেমন ট্রান্সপোর্টটা একদম টোটাল পরিবহন ব্যবস্থা, মানে গণপরিবহন না, যেটা আপনার আমাদের মালামাল যেটা ক্যারি করবে, সেই পরিবহন কিন্তু ওপেন করে দেওয়া হয়েছিল। এই পরিবহন ওপেন করার জন্য যে আমাদের সুবিধাগুলো ছিল, সেই সুবিধাগুলোর মধ্যে যে সমস্ত কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়ালস এর যে সমস্ত মুভমেন্ট গুলো হচ্ছিল, সেগুলো কিন্তু কোথাও কোনো রকম কোনো ব্যাঘাত কিন্তু সৃষ্টি হয়নি। এর কারণ হচ্ছে চিটাগংয়ের
চিটাগাংয়ের ব্যবসায়ী যারা আছেন এখানে ডেফিনেটলি কিছুটা তো এফেক্ট হবেই। তার কারণ হচ্ছে যে এই লকডাউনের আমাদের ইন্টার ডিস্ট্রিক্টের বাস বন্ধ ছিল, কিন্তু ইন্টার ডিস্ট্রিক্টের বাস বন্ধ থাকলেও ইন্টার ডিস্ট্রিক্টের কিন্তু পরিবহন কিন্তু বন্ধ ছিল না। পরিবহন বলতে যে মালামাল যে পরিবহন, সেই পরিবহন কিন্তু একদম ওপেন ছিল। এবং এইটার সাথে যে সংযুক্ত চট্টগ্রাম বন্দর যেটা ছিল, চট্টগ্রাম বন্দরে যদি আমরা একটু পিছনের দিকে চলে যাই, গত বছরের ঠিক এই টাইমে মানে এপ্রিল মেতে চট্টগ্রাম বন্দরের অবস্থা ছিল অত্যন্ত নাজুক অবস্থা ছিল। আপনারা আমরা ব্যবসায়ীরা কিন্তু সবাই জানি। এবং সেখানে প্রায় 50টার উপরে জাহাজ কিন্তু আউটারে ছিল, 17 দিন 18 দিন করে করেছিল। আজকের এই দিনে যদি গত রোজার ঈদে ছিল যেটা গত বছর রোজার ঈদ এবং এবারে রোজার ঈদ যদি আমরা কম্পেয়ার করি, আজকের দিনে মাত্র আমাদের এখানে জাহাজ চিটাগাং পোর্টে জাহাজ মাত্র 13টা জাহাজ এখন আউটারে আছে, যেগুলো ম্যাক্সিমাম ওয়েটিং টাইম হচ্ছে 3 ডেজ। এবং গত বছরের যে কনজেশন চিটাগাং পোর্টে ছিল, সেই কনজেশনে কিন্তু প্রচন্ড খারাপ অবস্থা ছিল। এবং আমাদের ওই সময় গার্মেন্টস গুলো বন্ধ ছিল, ওই সময় পরিবহন ব্যবস্থা টোটালি বন্ধ ছিল, ওইখানে ইন্ডাস্ট্রি গুলো বন্ধ ছিল, সমস্ত কনস্ট্রাকশন যে প্রজেক্ট গুলো সবকিছু বন্ধ ছিল। তো সেইটার থেকে যদি আমরা এবছর চিন্তা করি, এবছরে কিন্তু আমরা অনেক ভালো অবস্থার মধ্যে আমরা আছি। এবং এখানে যে গত বছরের গ্রোথ ছিল, টোটাল গ্রোথ ছিল, যদি আমরা চট্টগ্রাম বন্দরকে চিন্তা করি, গ্রোথ ছিল মাইনাস ছিল 3.25, এখন কিন্তু 2+2 পয়েন্ট অলরেডি আমরা রান করে যাচ্ছি। তার মানে এবছর পরিস্থিতি অনেকটা ভালো। জনাব রুহুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। ডক্টর সাইমা হক বিদিশা, আপনার কাছে একটু ফিরতে চাই। এবছর তো রেমিটেন্স রেকর্ড পরিমাণে এসছে, অন্য যে কোনো বছরের বা যে কোনো মাসের চাইতে বেশি। তার পাশাপাশি বেতন বোনাস তো সরকারি বা বেসরকারি প্রায় সব ক্ষেত্রেই হয়েছে। তার মানে মানুষের কাছে অর্থ ছিল, সেগুলো ব্যয় করার মতো স্কোপ ছিল না। ব্যাপারটা কি এরকম? আমার ধন্যবাদ আপনাকে। প্রথমে আমার মনে হয় আমাদের যেটা বোঝা উচিত সেটা হচ্ছে যে আমরা যদি রেমিটেন্সের কথা বলি কিংবা আমরা যদি মানুষের কাছে অর্থ আছে যে বিষয়টি, বেতন বোনাস দেওয়ার বিষয়টি বলি, সেটাকে বিবেচনা করে আসলে সার্বিক অর্থনীতি সবার কথা কি আমরা আসলে বলতে পারি? কারণ আমরা কিন্তু আসলে যেটা দেখতে পাচ্ছি যে অর্থনীতিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়ের কিন্তু বিভিন্ন মানুষ রয়েছে এবং বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা আমাদের বিভিন্ন জরিপে গবেষণায় দেখেছি যে কেউ হয়তো মোটামুটি ভাবে একটু ঘুরে দাঁড়াতে পেরেছে, কোনো ধরনের ব্যবসা হয়তো ভালো করছে, যেমন আপনি যদি ফার্মাসিউটিক্যালের কথা বলেন বা পোশাক শিল্পের কিছু কিছু খাত। আবার অনেক ব্যবসা আছে যেমন চামড়া শিল্পের সাথে সংযুক্ত যারা, ক্ষুদ্র কুটির শিল্পের সঙ্গে সংযুক্ত যারা, তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিছুটা ঘুরে যেটা দাঁড়াতে পেরেছিল প্রথম ঢেউয়ের পরে করোনা, সেটা কিন্তু দ্বিতীয় ঢেউয়ের কারণে আবার কিন্তু সেই প্রক্রিয়াটা পিছিয়ে গেছে। সুতরাং সেইভাবে সার্বিকভাবে বললে কিন্তু আসলে একটা চাহিদার সংকট কিন্তু এটা রয়ে গেছে। সেই চাহিদার সংকটের কারণে দেখা গেছে যে সমাজের কিছু কিছু শ্রেণীর মানুষের কাছে অর্থ থাকলেও বাকি যদি আমরা দেখি, বিশেষ করে আমি বলবো যে আপনি ক্যাশ ইনসেনটিভের কথা যদি সরকারের বলি, সেটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু সেই ক্যাশ ইনসেনটিভটা কিন্তু একেবারে হতদরিদ্র মানুষের জন্য। হ্যাঁ, কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে যারা আছে, যারা আসলে এই ধরনের এইরকম উৎসবকে কেন্দ্র করে যারা আসলে প্রচুর পরিমাণে খরচ করেন, এবং শুধুমাত্র যে কাপড় চোপড় কেনা তা না, যেমন আরেকজন বক্তা বলছিলেন যে ছোট ছোট জিনিস যেমন জায়নামাজ, তসবিহ কিংবা মেয়েদের বিভিন্ন ধরনের বিষয়, অর্নামেন্টস, ছোট ছোট গহনা, কিছু বিষয়, সেই ধরনের বিষয়গুলো, ঘরে সাজানোর জিনিসপত্র, এমনকি দেখা যাচ্ছে ইলেকট্রনিক আইটেম অনেকে হয়তো মনে করে আছেন যে আচ্ছা এই ঈদকে কেন্দ্র করে আমি একটা ফ্রিজ কিনবো। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো কেনার ক্ষেত্রে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে বড় জোর হয়তো একটা কাপড় কিনে তাদেরকে তাদের কেনা বেচাটা, বাচ্চার জন্য একটা কাপড় কিনে কেনা বেচাটাকে সীমাবদ্ধ করতে হচ্ছে। তার মানে মূল জায়গা হচ্ছে আয় কমে গিয়েছে। সিপিডির সাম্প্রতিক একটি হিসেব বলছে প্রায় 86% মানুষের আয় কমেছে, 62% মানুষ কিন্তু চাকরি হারিয়েছেন। সেসব বিষয়ে কি সমাধান করা যায় এবং আপনাদের পরামর্শ জানতে চাই। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতির পর, আপনারা দেখছেন বীজ সংলাপ বিভাগের সৌজন্যে আজকে আমরা কথা বলছি ঈদের অর্থনীতি নিয়ে। থাকুন আমাদের সঙ্গেই, ফিরছি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ বিরতির পর আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ। আজকে আমরা কথা বলছি ঈদের অর্থনীতি নিয়ে। বিরতিতে যাবার আগে ডক্টর সাইমা হক বিদিশা, আপনি বলছিলেন যে আসলে মানুষের কাছে যে প্রশ্নটি ছিল যে মানুষের কাছে টাকা ছিল, সেটি ব্যয় করার মতো স্কোপ ছিল না। আপনি একটু এর ব্যাখ্যা দিচ্ছিলেন। এখন তো সামনে বাজেট রয়েছে, এই ছোট ছোট ব্যবসায়ী যারা আসলে তাদের পণ্য বিক্রি করতে পারছে না বা উৎপাদন ব্যাহত হয়েছে, তাদের বাঁচাতে আসলে সরকার এই বাজেটে কি রাখতে পারে, কি করণীয়?
ধন্যবাদ। আমার মনে হয় আমার অন্যান্য আগের বক্তারা যেগুলো বলেছেন তার সাথে আমি সঙ্গতি রেখে বলছি যে মূল বিষয়টা হচ্ছে এবারের বাজেটে যদি আমরা কর্মসংস্থান এবং আয়ের বিষয়কে, মানুষের ঋত আয় যেটা হারিয়ে যাওয়া আয়, সেটাকে পুনরুদ্ধার করার কথা চিন্তা করি, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্ব কিন্তু দেওয়া উচিত সেই আঙ্গিকে আমাদের ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলোর দিকে। এবং সেদিকে আমাদের দেখতে হবে যে আমরা কিন্তু 1 বছর কিন্তু করোনা মহামারীর মধ্য দিয়ে আমরা চলে আসছি। এখন এই 1 বছর আমরা কি অভিজ্ঞতাটা হলো, যেটা একটু আগে অন্যরাও বলেছেন, ইঙ্গিত দিয়েছেন, সেই বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে সরকারের যে প্রণোদনা প্যাকেজ গুলো রয়েছে, ঋণ ভিত্তিক প্রণোদনা প্যাকেজ, সেই ঋণ ভিত্তিক প্রণোদনা প্যাকেজের ক্ষেত্রে কিন্তু এই ক্ষুদ্র যারা বা অতি ক্ষুদ্র যারা, তারা একেবারে প্রায় নিতেই পারেনি বা খুব কম সংখ্যকই নিতে পেরেছেন। তো এক্ষেত্রে বিষয় হচ্ছে যে বাধাগুলো আমাদের চিহ্নিত করে, এবং বাধাগুলোর ক্ষেত্রে কয়েকটা তো আমরা দেখিয়েছি যে আসলে মূলধারার ব্যাংকিং চ্যানেলের বাইরে যে এনজিও গুলোর মাধ্যমে, এমএফআই গুলোর মাধ্যমে, ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের মাধ্যমে ভিন্ন আঙ্গিকে ভিন্ন প্যাকেজে এই ক্ষুদ্র এবং মধ্যম আকারের ব্যবসায়, বিশেষ করে ক্ষুদ্র অতি ক্ষুদ্র যারা রয়েছেন তাদেরকে ঋণ দেওয়ার বিষয়টা, ঋণের ক্ষেত্রে সুদের হারের ক্ষেত্রেও একটা পরিবর্তনের দরকার রয়েছে। আমি মনে করি যারা মধ্যম আকারে, তাদের সঙ্গে যদি আমরা একটু তুলনা করি যে কটেজ এবং অতি ক্ষুদ্র যারা, তাদের জন্য একেবারে স্বল্প সুদে, বিশেষ করে গতবার যেভাবে আমরা চিন্তা করেছিলাম, এবার কিন্তু আরো চিন্তা করতে হবে, যেটা যে এইবারে কিন্তু পরিস্থিতিটা কিন্তু তারা কিন্তু আবার দ্বিতীয়বার ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এইবারে সুদের হারটা একেবারে যতটা সর্বনিম্ন করা যায় সেই হিসেবে দেখার বিষয় রয়েছে। আরেকটা বিষয় যেটা রয়েছে যে অনানুষ্ঠানিক খাতে যারা রয়েছে তাদেরকে অনেকেই চিহ্নিত করা যায়নি। আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে এই কাজটা কিছুটা হয়তো করা হয়েছে, কিন্তু এই কাজটা করার ক্ষেত্রে আমার মনে হয় যে দোকান মালিক সমিতির মতো বিভিন্ন ধরনের সমিতি ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা, স্থানীয় জনপ্রতিনিধিরা, এনজিওরা, এদের সহায়তা নিয়ে যারা এই আওতার বাইরে চলে গেছেন তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা। করতে পারবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইমা হক বিদিশা। জনাব হেলালুদ্দিন, আপনার কাছে একটু ফিরতে চাই। যে আমরা জানি যে ঈদকে কেন্দ্র করে অনেক ছোট ছোট ব্যবসায়ী, যেমন ডক্টর বিদিশাও বলছিলেন, যে ঋণের বিষয়টি চলে আসছে। অনেক ব্যবসায়ী কিন্তু এরই মধ্যে ঋণ নিয়েছেন এবং সেই টাকা ইনভেস্ট করেছেন, যদিও অনেক সময় তার পণ্য বিক্রি হয়নি। তাদের জন্য কি করণীয়? আমি একটু বিদিশার সাথে যুক্ত করতে চাই। প্রথমত হচ্ছে নতুন কর্মসংস্থানের দিকে টাকা বেরিয়ে দরকার। যারা কর্মসংস্থান ছিল তাদেরকে আবার ফিরিয়ে আনাটাই হচ্ছে এখন মূল কাজ, কারণ ওরা কিন্তু ছিটকে পড়েছে। এই যে বললাম না যে 20 থেকে 25,000 50,000 টাকা যাদের পুঁজি, তারা কিন্তু ব্যবসায় নাই। যত কয়েকদিন আগে আমাদের ঢাকার পুলিশ কমিশনার মধ্যে বলছিলেন, এখন যত চিন্তা কেন ধরা পড়ছে, তারপরে ম্যাক্সিমাম বলছেন যে আমি আগে ছোট ব্যবসা করতাম স্যার, এখন তো পুঁজি নাই, আমি কি করবো? এই যে বাস্তবতা, এই জায়গাটা যেতে হবে এক। আর দুই হচ্ছে বিদিশাবাদী কথাটা বললেন যে এনজিও বা অন্যদেরকে দিয়ে দরকার নাই। আপনি দেখেন বাংলাদেশে এখন বড় ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নেয় না, ওরা দেশের বাইরে থেকে ফান্ড নিয়ে আসে অনেক অল্প সুদে। আমাদের ব্যাংক এখন অনেক তারল্য করে আছে। ব্যাংককে শুধু নীতি নির্ধারণ করে বলে দিতে হবে যে হ্যাঁ, তুমি যদি এই এত পার্সেন্টেজ বড় ঋণ দাও, এত পার্সেন্টেজ ক্ষুদ্র ঋণ তোমাকে দিতে হবে। তারা কিন্তু দিবে, এবং তাদের কোনো কাজ নাই। কিন্তু এখন আমি বলছি আপনাকে, দায়িত্ব নিয়ে বলছি, আগামী 6 মাস পরে, 1 বছর পরে দেখবেন যে ব্যাংকে বড় ব্যবসায়ী খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ ওরা দেশের বাইরে থেকে ফান্ড নিয়ে আসছে। অর্থাৎ শুধুমাত্র নীতি নির্ধারণটা সঠিকভাবে প্রয়োজন। আর বাংলাদেশ ব্যাংক যখন লিখে দিবে যে ব্যাংক তার মানে ক্লায়েন্টের সক্ষমতার ভিত্তিতে এই ঋণটি দেবেন, ওই এক কথাই মানে পুরোটাই শেষ হয়ে যায় যে না, আমার তো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগই নাই, আমার তো ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকের সঙ্গে যোগাযোগ নাই, তার অ্যাকাউন্ট নাই। অর্থাৎ এই কাজটি করার জন্য আমার মনে হয় এখনই সিদ্ধান্ত নিতে হবে যে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা, তারা যে অপ্রাতিষ্ঠানিক খাতে তারা ব্যবসা করছে তাকে প্রাতিষ্ঠানিক খাতে নিয়ে আসা, তাদেরকে ফর্মাল চ্যানেলে তাদেরকে নিয়ে আসা যে না, সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী তোমরা ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে তোমরা 100 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলো, আমরা তার মাধ্যমে এই ঋণগুলো দিতে চাই। অতএব আমার মনে হয় এই কাজগুলো এখনই যে শুরু করা না হয়, তাহলে আমরা বাজেটে যে জিনিসটা আমরা চাইছি সেটা কিন্তু আমরা পাবো না। আর তৃতীয় যে বিষয়টি হচ্ছে সুলতান ভাই, আমি শেষ করে দিচ্ছি, যেটা হচ্ছে এবার কিন্তু বাজারে ভোগ্য পণ্যের বাজারটা খুবই ভালো ছিল, স্থির ছিল। আপনি দেখবেন যে সবই মানুষের নাগালের মধ্যে ছিল। এই জায়গাটা আমি মনে হয় ব্যবসায়ী বলেন এবং আমাদের বাণিজ্য মন্ত্রী বলেন, খাদ্যমন্ত্রী বলেন, তাদেরকে প্রত্যেকে একটা সাধুবাদ দিতে চাই। তারা কিন্তু বাজারটা আগেই নিয়েছিলেন। হ্যাঁ, এইটা হচ্ছে নিয়ম যে আপনাকে মাথায় রাখতে হবে জুন মাসে কি হবে, জুলাই মাসে কি হবে, আগস্ট মাসে কি হবে, সেটার পরিকল্পনা কিন্তু আপনাকে জানুয়ারিতে নিতে হবে। এবং এটা যদি আমরা নিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা যে জিনিসটা চাই সেটা আমরা ওইভাবে করতে পারবো। ধন্যবাদ জনাব হেলালুদ্দিন। আমরা জনাব শামস মাহমুদ আপনার কাছে ফিরতে চাই। আমরা জানি যে ছোট ছোট ব্যবসায়ীদের কল্যাণে ঢাকা চেম্বার বা এফবিসিসিআই এমন অনেকগুলো সমিতি সংগঠন রয়েছে যারা আসলে চেষ্টা করে যাচ্ছেন। আপনি কি মনে করেন যে এই চেম্বারগুলো এখন যা করছে তার চাইতেও ভালো কিছু করার উপায় রয়েছে কিনা?
না, এখানে দেখেন আমরা যেটা করছি যে আমরা যেমন গত বছর যা করেছিলাম, আমরা হেল্প ডেস্ক করেছিলাম, তারপর বিভিন্ন স্টাডি কন্ডাক্ট করেছিলাম, সাপ্লাই চেইন দেখছিলাম, কিভাবে সহায়তা করা যায় ওদিকেও দেখছিলাম। কিন্তু জিনিসটা হলো যে যেমন এবারের একটা কথা বলি, এবার আমরা সব খাত নিয়ে কথা বলছি, কিন্তু একটা সেক্টর কিন্তু খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে এবার। ওটা হলো যে ট্যুরিজম, যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি যেটা বলে থাকে, ওনারা কিন্তু এবারও এই ঈদেও কিন্তু ওনারা মানে আরো ভয়াবহ জায়গায় যাচ্ছে। তো এরকম অনেকগুলো সেক্টর আছে, আমরা যখন কথা বলি অনেকগুলো সেক্টর কিন্তু আপনার মনে থাকে না। তো এই যেমন তো ওই সেক্টরের সাথে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু অনেকভাবে জড়িত। তো তো এখন আপনি তো সবাইকে সহায়তা করতে পারবেন না। এইটার জন্য আমরা যেমন বাজেটে যে একটা জিনিস আমরা আশা করব, যে বাজেটে যে কোনো যদি ইনসেনটিভ প্যাকেজ অথবা প্রণোদনা কিছু যদি ঘোষণা করা হয়, এই প্রণোদনা যাতে লিঙ্ক করা হয় লার্জ বিজনেস, এসএমই ইন্ডাস্ট্রি বলেন, লার্জ ইন্ডাস্ট্রি বলেন, the incentive package has to be linked with job retention and job creation. আমি নতুন কর্মসংস্থান যারা তৈরি করবে অথবা যারা আগে যে কর্মসংস্থান যেসব ছিল ওই সংখ্যাগুলো ছাঁটাই না করে যারা ধরে রাখতে পারবে, খালি ওনারাই যাতে প্রণোদনা পায়, ওনারাই যাতে বাজেটের যদি কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় ওনারাই যাতে এগুলো এনজয় করতে পারে, এই জিনিসটা কিন্তু দেখতে লাগবে। একটা জিনিস আমরা কিন্তু গত বছর থেকে দাবি করেছিলাম ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। আমরা জানি যে সরকার ক্যাপাসিটি পেমেন্ট আমাদের সেক্টর ইলেকট্রিসিটি সেক্টরে, পাওয়ার জেনারেশন সেক্টরে আমাদের কিন্তু এক্সেস জেনারেশন হচ্ছে, কিন্তু ডিমান্ড কিন্তু এখনো ওইভাবে নাই, কিন্তু গভর্নমেন্ট কিন্তু ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে যাচ্ছে। আমরা তখন একটা দাবি করেছিলাম যে ক্ষুদ্র যে ব্যবসায়ী যারা কুটির শিল্পের সাথে জড়িত, ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত, ওনাদের ইলেকট্রিসিটিতে যাতে ভর্তি দিয়ে দেওয়া হয়, কারণ সরকার কিন্তু অলরেডি পে করছে জিনিসটা। জি, অসংখ্য ধন্যবাদ। মানে ইলেকট্রিসিটি জোর দেওয়া দাবি করছেন আপনি। আমরা এই বিরতিতে শেষবারের মতো জনাব তরফদার রুহুল আমিন আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি তো যেমনটি বলা হচ্ছিল যে ট্যুরিজম সেক্টরটি বেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি তো চট্টগ্রামে রয়েছেন এবং চট্টগ্রাম তো ট্যুরিজমের সবচেয়ে বড় স্পট বাংলাদেশে। আপনার কাছে কি মনে হয় যে কি করণীয় আসলে ট্যুরিজম খাতকে আবার চাঙ্গা করে তুলতে, আবার জাগিয়ে তুলতে? আসলে ট্যুরিজম খাত গত 2019-20 কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটা গত বছরের লকডাউনের পরে কিন্তু এটা কিন্তু একটা আবার ডেভেলপ করেছিল, ভালো পজিশনে যাচ্ছিল, যেটা কিন্তু গত এপ্রিল থেকে কিন্তু এটা আবার ড্রপ করে গিয়েছে। এবং আমাদের চট্টগ্রাম এলাকা যদি পুরোটা দেখেন, চট্টগ্রাম কক্সবাজার ট্যুরিজমের মেজর একটা এরিয়া আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ, সেখানে কিন্তু টোটালি একদম ধস নেমে গিয়েছে এবারে। কারণ এটা আসলে কিছু কারো হাতেও নেই, কোনো কিছু করার নাই। তবে এখানে যে জিনিসটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা উনি যে অ্যাডভাইসটা দিয়েছেন এবারে, সেই অ্যাডভাইসে কিন্তু আমি ওনার কথা মতো বলি যে উনি বলেছেন জীবন এবং জীবিকার সমন্বয়ে কাজ করতে হবে, এবং এই জীবন এবং জীবিকার সমন্বয়ে কাজ করার জন্য এবারে যে লকডাউনটা করেছে সেই লকডাউনটার মাত্রাটা ছিল কিন্তু জীবন এবং জীবিকার সমন্বয়ে কিন্তু এটা হয়েছে, যার জন্য এফেক্ট ডেফিনেটলি এবারে এফেক্ট হয়েছে। এফেক্টের যে ভলিউম যেটা হয়েছে গত বছর থেকে কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু অনেক কম। তা সত্ত্বেও এখানে আমাদের হেলাল ভাই যেটা বলে গেছেন, আমাদের শাম সাহেব যেটা বলেছেন, আসলে নেক্সট বাজেটে প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র যে ক্ষুদ্র কুটির শিল্প না, আপনার বিগ ইন্ডাস্ট্রি থেকে মিডিয়াম স্কেল এবং ক্ষুদ্র কুটির শিল্প এবং যারা একদম প্রান্তিক যারা বিজনেস করছে, ছোট মুদি দোকান থেকে শুরু করে প্রত্যেকেই একটা প্রণোদনার আওতায় আনতে হবে। এবং যারা যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ী হেলাল ভাই বলে গেছেন যে ব্যাংকিং সাথে রিলেশন নেই, এদেরকে আসলে ব্যাংকিং খাতে নিয়ে আসতে হবে। আর যদি প্রণোদনা দিতেই হয় তাহলে এটাকে ইজি করে দেওয়া উচিত। এমন কোনো কিছু করা উচিত না যে আমি ডিক্লেয়ার করলাম কিন্তু টাকা আমরা নিতে পারলাম না, ব্যবসায়ী নিতে পারলো না, সেটা কিন্তু কোনো ভ্যালু নেই। এজন্য যদি এবারে বাজেটে এটা এমনভাবে বলা উচিত যে টাকাটা যতটুকু টাকাটা দেওয়া হবে এবং ফিক্স টাইমের ভিতরে টাকাটা ডিসবার্স করতে হবে, এবং যাদের জন্য টাকাটা দেওয়া হবে সেই টাকাটা তারা নিতে পারে, সেটা প্রণোদনা হোক অথবা সেটা যে কোনো স্পেশাল কোনো বোনাস টাইপ হোক। জনাব তরফদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আপনারা সবাই আসলে এখন তাকিয়ে রয়েছেন বাজেটের দিকে, যে বাজেটে সরকার কি ঘোষণা করবে, অর্থমন্ত্রী 3 জুন কি নিয়ে আসবে। আসলে দর্শক, সেসব বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই, তবে ছোট্ট আরেকটি বিরতির পর আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত রাজনৈতিক সংলাপ, সাথেই থাকুন, ফিরছি আরেকটি বিরতির পর। আমন্ত্রণ বিরতির পর আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজনবিদ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে কথা বলছি, ঈদের অর্থনীতি নিয়ে। বিরতিতে যাবার আগে নানান বিষয়ে কথা হচ্ছিল, তবে এবছর সবচেয়ে বেশি ক্ষতির মুখে যেমনটি বলা হচ্ছিল ট্যুরিজম খাত, তার পাশাপাশি আরেকটি খাত রয়েছে, এটা হচ্ছে পরিবহন খাত। পরিবহন কিন্তু দূরপাল্লার পরিবহন বন্ধ থাকাতে
যারা শ্রমিক কাজ করে সেসব পরিবহনগুলোতে তারা কিন্তু একেবারে বেকার হয়ে পড়েছেন। জনাব শামস মাহমুদ, আপনার কাছে একটু ফিরতে চাই, এই পরিবহন খাত বন্ধ থাকাতে আসলে কতটুকু ক্ষতির মুখে পড়েছে এই খাত সংশ্লিষ্টরা? এখানে তো ট্রান্সপোর্টেশন হলো যে আপনার লজিস্টিক্স একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে একটা যে কোনো অর্থনীতিতে বড় একটা, এবং ঈদের সময় তো ওদের সবচেয়ে বড় ব্যবসায়িক সিজন থাকে, সবচেয়ে বড়। হ্যাঁ, পণ্য নেওয়া, তারপরে ধরেন সবকিছুতে মানে তারপরে যাত্রীবাহী ইয়ে করা, তারপর টুরিস্টদেরকেও এক জায়গা থেকে এক জায়গায় নেওয়া, মানে অনেক কিছু থেকে তো ওনাদের অনেক বড় একটা অবদান থাকে। গত বছরও কিন্তু ওনারা সমস্যার মুখে পড়েছিল, এই বছরও সমস্যার মুখে আবার পড়েছে। তারপরে যারা হেল্পার ছিল, তারপর ইয়ে ছিল, ওনারা অনেকজন চাকরি হারিয়েছে আমরা জানি। তো সবকিছু মিলে কিন্তু দেখেন একটা জিনিস কি, মানে সমস্যা সব জায়গায় থাকবে, কিন্তু আমাদের সরকারের যে জিনিসটা করছে যে সবাই কিন্তু সহায়তা চাচ্ছে। এখন প্রত্যেকটা খাত সহায়তা চাচ্ছে, তো সরকার কিন্তু মানে চাচ্ছে সবাইকে সহায়তা কেমনে করে দিবে। তো এটার জন্য কিন্তু অনেকগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন বাংলাদেশে আমরা যেটা সবসময় দেখি যে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে সবাই তাকিয়ে থাকে, উনি অনেকগুলো দিক নির্দেশনা দেয়, তারপর অনেকগুলা কিভাবে এই সমস্যা থেকে আমরা উঠে আসবো ওটারও দিক নির্দেশনা দেয়, কিন্তু যখন বাস্তবায়ন করতে যায় তখন কিন্তু কোঅর্ডিনেশনের অভাবে কিন্তু তারপর দেখি কিছুই হয় না। আপনি পুনর্জননা বলেন, আপনি যে কোনো সেক্টরের কথা বলেন, এটা খালি আমি ট্রান্সপোর্টেশন সেক্টরের কথা বলছি না। তো আমরা আশা করবো যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এগুলো যদি ঠিক করে বাস্তবায়ন করা যায়, আমরা কিন্তু এই সমস্যাগুলো থেকে উঠে আসতে পারবো। ধন্যবাদ জনাব শামস মাহমুদ। আমরা একটু ছোট্ট করে তরফদার রুহুল আমি আপনার কাছে ফিরতে চাই। এবছর তো নিত্যপণ্যের দাম স্বাভাবিক ছিল, সেক্ষেত্রে কতটুকু স্বস্তি দিতে সাধারণ মানুষকে? জনাব রুহুল আমিন, আপনার অডিও মিউট করা রয়েছে। ওকে, গত রোজার ঈদ এবং এবারে রোজার ঈদ যদি আমরা ক্যালকুলেশন করে আমরা দেখি, কিন্তু সেক্ষেত্রে মানে পণ্য আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু তেমন বাড়ে নাই, এবং আমরা ক্রেতা যে পরিমাণ গত বছরে ছিল না, এবছর কিন্তু প্রচুর ক্রেতা ছিল, মানে বিক্রেতার ওইভাবে হয় নাই, বাট ক্রেতা কিন্তু মার্কেটে প্রচুর ছিল এবং মার্কেটের মানি ফ্লো কিন্তু প্রচুর ছিল। আমরা জানি যে 8,000 কোটি টাকা গত এক মাসে কিন্তু রেমিটেন্স এসেছে। এই রেমিটেন্সের কিছু বেশ একটা অংশ কিন্তু মার্কেটে কিন্তু এটা ফ্লো হয়েছে, যেটা যদিও এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই, তবে এটা কিন্তু আমাদের এটা একটা কিন্তু বড়, আমরা মনে করি যে গত বছরে যারা যে পুঁজি হারিয়েছিল তার কিছুটা কিন্তু রিকভারি হয়েছে, কিন্তু এই রিকভারিটা কিন্তু শেষ রিকভারি না। এটা এই জন্য নেক্সট বাজেটে যেটা হেলাল ভাই বলেছে, সবাই বলে গেছে, এটার সাথে আমরা সবাই একমত। ডেফিনেটলি যারা প্রান্তিক যারা ব্যবসায়ীরা আছে, এই প্রান্তিক ব্যবসায়ীদের দিকে কিন্তু খুব ভালো নজর দিতে হবে, তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক বড় একটা ভূমিকা রাখে, এদিকটাকে ভালো করে দেখতে হবে। আর এট দ্য সেম টাইম যারা এসএমই আছে, যারা হায়ার ইন্ডাস্ট্রিতে আছে, যারা লোয়ার ক্ষুদ্র শিল্প যারা আছে, সবগুলো কিন্তু দেখতে হবে, তাদেরকে বাঁচাতে হবে। কিন্তু আমাদেরকে দেখতে হবে মানে কি, বাজেটে তাদের একটা প্রভিশন রাখতে হবে, এবং বাজেটে প্রভিশন রাখলেই হবে না, এটা কিন্তু প্রপার ডিস্ট্রিবিউশনটা ইজি ডিস্ট্রিবিউশন হতে হবে। এখন যদি সেখানে যদি আমলাতান্ত্রিক কোনো জটিলতা থেকে যায়, তাহলে কিন্তু যতই বাজেট সেই জটিলতাগুলো দূর করতে হবে। জনাব রুহুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট করে একটু মোহাম্মদ হেলালুদ্দিন আপনার কাছে আসতে চাই। এবছর তো নতুন করে উৎপাদনেও সেইভাবে ব্যবসায়ীরা সাহস পায়নি, যেগুলো পণ্য আগে হাতে ছিল সেগুলো বিক্রি করার চেষ্টা করেছে। তার মানে যারা উৎপাদন পর্যায়ে রয়েছে তারা আসলে অনেক ক্ষেত্রেই তারা আসলে বেকার রয়েছে। এই মানুষগুলোকে বাঁচাতে কি করণীয়, বা আপনার পরামর্শ জানতে চাই। এটা তো আপনাদের প্রতিবেদনে দেখিয়েছেন কি পরিমাণ মানুষ বেকার হচ্ছে, কি পরিমাণ মানুষের আয় কমেছে। এখানে শামস ভাই যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আসলে ট্যুরিজম সেক্টর আদৌ থাকবে কিনা, পৃথিবীর যে অবস্থা এখন, সেই সেক্টর আদৌ থাকবে কিনা সেটা আমার মনে হয় ওনাদের ভেবে দেখা দরকার, এবং এটা না থাকলে সাবস্টিটিউট কি করা যায় সেটাও দেখার বিষয়। আরেকটি বিষয় আপনাকে বলি সুলতান ভাই, সেটা হচ্ছে আমাদের বিশেষজ্ঞদের এখন খুঁজে বের করতে হবে, একদম ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন থাকতে হবে যে আসলে আমরা কি লকডাউনে যাব না স্বাস্থ্যবিধি মেনে চলবো। এবং আমার মনে হয় এটা কাকে দিয়ে এটা করানো যায়, এই আইনটা যখনই আইনটা পাস করবেন, আইনটা কারা ইমপ্লিমেন্ট করবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় পুলিশ বাহিনীকে যদি দায়িত্ব দেওয়া হয়, পুলিশকে নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে, তারপরে পুলিশ অনেক ভালো কাজ করে। অর্থাৎ পুলিশকে যদি আমরা গ্রামে গঞ্জে বাজারগুলোতে, ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় যদি আমরা এই আইনটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, আমার মনে অনেক বেশি ফল পাবো। এবং আমি যেটা বিশ্বাস করতে চাই সেটা হচ্ছে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং স্বাভাবিক জীবন যেমন আমরা। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হেলালুদ্দিন। আপনি যেমনটি বলেছেন বিষয়গুলো চিন্তা করতে হবে। আমাদের সঙ্গে একজন অর্থনীতি বিশেষজ্ঞ রয়েছেন, আমরা তার কাছে যেতে চাই। ডক্টর সায়মা হক বিদিশা, শেষবারের মতো আপনার কাছে আসতে চাই। আপনি যেমনটি হেলালুদ্দিন বলছিলেন যে আসলে জীবন জীবিকার কথা চিন্তা করে আমাদের চিন্তা করতে হবে লকডাউনে যাবে নাকি স্বাস্থ্যবিধি মেনে চলবে, আপনার পরামর্শ জানতে চাই।
আমি যদি খুব দ্রুত বলি, আমার যেটা মনে হয় সেখানে হচ্ছে যে আমাদের আসলে প্রথমে বিভিন্ন খাত ভিত্তিক প্রোটোকল তৈরি করতে হবে এবং খাত ভিত্তিক কিন্তু চিন্তাগুলো করতে হবে। এবং সেক্ষেত্রে খাত ভিত্তিক যখন আমরা বলছি তখন আমাদের শুধু সরকারের দায়িত্ব কিন্তু তাহলে অনেক ব্যাপক সমস্যাটি, যেহেতু সমস্যাটি ব্যাপক, দায়িত্ব ব্যাপক, সেক্ষেত্রে আমার মনে হয় অন্যদের কাছ থেকেও সহায়তা নাও, অর্থাৎ এনজিও যারা রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবক রয়েছে, এলাকা ভিত্তিক তরুণরা রয়েছে, জনপ্রতিনিধিরা যারা রয়েছে, তারা তো সরকারি অংশ, এদের সবাইকে নিয়ে যদি আমরা বিভিন্ন খাতগুলোতে কিভাবে স্বাস্থ্যবিধি মানা যায় সেই বিষয়ে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। এবং এক্ষেত্রে আমার মনে হয় এটাও আমাদের চিন্তা করতে হবে যে স্বাস্থ্যবিধি যদি কেউ মেনে না চলে তখন কিন্তু তাকে এক ধরনের পানিশমেন্টের মধ্যে দিয়েও যেতে হবে, কারণ এটা তাহলেও কিন্তু আমরা দেখবো যে সবাই কিন্তু সতর্ক হবে। সতর্ক হওয়াটা কিন্তু জরুরি এবং সেটার জন্য কিন্তু এক ধরনের কিন্তু সিগন্যাল দেওয়া দরকার যে যদি স্বাস্থ্যবিধি মানা না হয় তাহলে কিন্তু তার জন্য কিন্তু তাকে এক ধরনের ক্ষতির কিন্তু সম্মুখীন হতে হবে। এবং সেই বিষয়গুলো যেমন জরুরি, সেটার পাশাপাশি যেটা জরুরি যে গত 1 বছরে আমরা যে আমাদের যে শিক্ষাটা হলো যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি কিছু বিষয় কাজ করেছে, কিছু বিষয় কাজ করেনি। বিভিন্ন নীতির ক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করেছে সেই বিষয়গুলোর দিকে যদি আমরা জোর দিই এবং যে ধরনের ক্ষেত্রে আমাদের সমস্যা যেসব জায়গাগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে, যেমন আমরা দেখেছি যে সিএসএমই যে লোন ডিসবার্সমেন্টের বিষয়গুলো আমরা যদি চিন্তা করি এবং এই বাজেটকে কিন্তু সেভাবে ঢেলে সাজাই তাহলে আসলে ব্যবসায়ীরা বেঁচে যাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইমা হক বিদিশা, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব শামস মাহমুদ এবং তরফদার রুহুল আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি পরের কোনো পর্বে আপনারা যুক্ত হবেন। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ঈদে ঘরে থাকুন, ঘরে ঈদ উদযাপন করুন। খুব প্রয়োজন ছাড়া আসলে ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।